এগুলো খবর পেলাম। খবর মানে কি জানো তো, আমি বিশেষ নোংরা ভিডিও একদমই দেখি না। মানে আজকে তো যেমন সকাল থেকে শুধু টিনার ব্লগটা ছাড়া কিছুই দেখিনি। কারণ ব্যাপারটা হচ্ছে যে নিজের পয়সা খরচ করে, নিজের নেট খরচ করে আমি কেন নোংরামো দেখতে যাব। প্রথমত তো আজকে ভিডিও দিতে একদম ইচ্ছে করছিল না, তারপরে 2-3টে ক্লিপিং পেলাম, সেখানে দেখলাম কিছু কথা বলতে হবে। দেখো, এই যে ওনারটায় যখন প্রথম পা দিয়েছিলাম, টিনার জন্যে আসা, ঠিক আছে, তাতে টিনা কিন্তু জানি না। ব্যাপারটা হচ্ছে যে এখন হয়তো টিনা আমার অস্তিত্ব টের পেয়েছে, প্রথম দিকে টিনা চিনতই না। অত বড় একজন ব্লগার, তাকে নিয়ে সবাই বলছে আই এম ওয়ান অফ দেম, ঠিক আছে। এইবার কেসটা হচ্ছে যে একটা ক্লিপিং পেলাম যেখানে বলা হচ্ছে যে বিধবা মহিলারা মাছ মাংস খাবে না, আমিষ খাবে না, হেন তেন। তার আগে একটা জায়গায় নাকি বলা হয়েছে পোশাক আশাক নিয়ে। এই ব্যাপারে আমার কিছু কথা বলার আছে। মানে বিদ্যাসাগর মশাই আর ওই আমাদের সতীদাহ প্রথা রোধ করা রাজা রামমোহন রায় মশাই সমাজটাকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার প্রাণ প্রচেষ্টা করেছিলেন, কিন্তু বৃথা চেষ্টা। ওনাদের 100-150 বছর পরেও মানুষ কীরকম প্রচেষ্টা চালাচ্ছে, ওনারা সমাজটাকে এগিয়ে দেবার চেষ্টা করেছিলেন প্রাণপণে। বহু বিবাহ রোগ আটকে দিয়ে, তারপরে যে ছোট বয়সের যে বিয়েটা, গৌরীদান প্রথা ছিল না, 9 বছরের মধ্যে বিয়ে দিতে হবে, নাহলে সমাজ থেকে পতিত হয়ে যাবে। আমরা কপাল কুণ্ডলায় পাই এগুলো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে কপাল কুণ্ডলায় পাই এটা। আচ্ছা, এই কপাল কুণ্ডলার কথাটা উঠলো তো, এই সম্বন্ধে কিছু কথা বলবো। এই মানে বর্তমান ওয়াইটিতে যে কাণ্ড কারখানা চলছে, এই রিলেটেড কিছু কথা বলবো তোমাদের। বলতে গিয়ে মাথায় এলো আইডিয়াটা। আচ্ছা, আগে যে কথাটা বলতে এসেছি, এনারা বৃথাই চেষ্টা করে গেছেন, সারা জীবন বৃথা চেষ্টা করে গেছেন। এই ধরনের মানুষ এখানে প্রেজেন্ট থাকলে সমাজ কিছুতেই এগিয়ে যাবে না। বিধবাদের এই যে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনটা কেন করা হয়েছিল আপনারা জানেন নিশ্চয়ই, আমার দর্শকরা জানেন, আমি জানি, তবে একবার আমি রিপিট করি। সেটা হচ্ছে আগেকার দিনে ছোট ছোট মেয়েদের বিয়ে হতো, 5 বছর 9 বছর বয়সে মেয়েদের বিয়ে হতো। আমার ঠাকুমার বিয়ে হচ্ছে 5 বছর বয়সে, বুঝতে পারছেন? যে সময় শুনেছি এগুলো গল্প কথায় কেন, অনেক দিন আগের তো। এত ছোট মেয়ে, 5 বছরের মেয়ে এখনকার মায়ের কোলে বসে থাকে। এখনকার দিনে রাস্তায় ঘাটে যাও না, গাড়ির মধ্যে দেখবে 5 বছরের মেয়ে, ছোট্ট মেয়ে মায়ের কোলে বসে আছে। তখনকার দিনে 5 বছরের মেয়ে কিন্তু খড়কে ডোরে শাড়ি পরে সংসার করতে আসতো, তাকে ঘোমটা দেয়া শিখিয়ে দিয়েছে। এবার সে কি ভাসুর, কি শ্বশুর, কি বর, কি বোঝে? একটা 24-25 বছরের ছেলের সঙ্গে একটা 5 বছরের মেয়ে বিয়ে দিয়ে দিত। আস্তে আস্তে সমাজ কিন্তু চেঞ্জ হয়েছে, সেই সমস্ত ছেলেরাই প্রোটেস্ট করতে শুরু করেছে। আপনারা দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসে যে ক্যারেক্টারটা তৈরি করেছিলেন মহান বিশ্বকবি আমাদের বিনয় বলে একটি ক্যারেক্টার তৈরি করেছিলেন, তিনি ছিলেন রেনেসা ক্যারেক্টার। রেনেসা মানে পরিবর্তনের প্রতীক। রেনেসা ক্যারেক্টার ছিলেন বিনয়। বিনয়কে যখন ওই গোড়া যে গৌরমোহন বাবুর যে দাদা, তিনি তার 9 বছরের কন্যার সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু বিনয় বিয়ে করতে রাজি হননি। কারণ কি, তিনি বলেছিলেন যে না, 5 বছর 9 বছরের ওরা তো বাচ্চা, ওদের বিয়ে করে মানুষ বিয়ে কেন করে? একটা জীবন সঙ্গী যে তোমার মনের সাথী হবে, ঠিক আছে। আজকে সারাদিনের কাজের পর হাজবেন্ড যখন বাড়ি আসবে, সে হয়তো একটা কি দুটো কথা বলার সময় পেল, তাও সে দুটো কথা একটা মানুষের সঙ্গে শেয়ার করে মনটা হালকা করবে। যে কথা কাউকে বলা যায় না, যে দেখো এই ঘটনাটা ঘটেছে, এই কথাটা কি ঠিক, আমার এরকম মনে হচ্ছে, তোমার সেই কথাগুলো, তার সেই কথাগুলো বোঝবার একটা মানুষ লাগে। সেই জন্যে জীবন সাথীর দরকার, বুঝতে পারছো তো? তো হোয়াইট ইজ অনে শুধু শরীর ছাড়া আমি এখানে কিছুই দেখছি না, যার জন্য মানুষের বয়স নিয়ে এদের এত মাথা ব্যথা। যে ব্যাপারটা হচ্ছে, বয়সের সঙ্গে যোগাযোগ তাদেরই থাকে যাদের শরীর নিয়ে কারবার থাকে, অন্য মানুষের বয়সের সঙ্গে কোনো যোগাযোগই থাকে না। মমতা শঙ্করকে দেখো, ঠিক আছে, বাদ দাও ওসব কথা, বাদ দাও, বললে এরা বুঝবে না, এরা তো পারপাসলি করে। আচ্ছা, এখানে অন্য কথা আমি বলতে এসেছি। তো বিদ্যাসাগর মশাই সতীদাহ প্রথা রোধ করা আমাদের ভগবান তুল্য রাজা রামমোহন রায় মশাই ফালতু চেষ্টা করে গেছেন সমাজটাকে এগিয়ে দেওয়ার। ফালতু প্রচেষ্টা ওনারা করে গেছেন, কারণ সমাজকে টেনে নামিয়ে আনার মানুষ এত বেশি। বিদ্যাসাগর মশাই ছিলেন বলে আমরা আজকে এই পরিস্থিতিতে এসেছি, আমরা লেখাপড়া শিখেছি। এককালে কিন্তু এই কুসংস্কারটাও ছিল, আমি সেই সময় পড়েছি। আমাকে আমার বাপি জন্মদিনে গিফট দিয়েছিল, আমি পড়তে বড় ভালোবাসতাম বলে জন্মদিনে আমাকে বই দিত। বেশিরভাগ সময় বিয়ে পর্যন্ত শরৎচন্দ্র রচনাবলী থেকে আরম্ভ করে এভরিথিং, বিভিন্ন টাইপের আমি বই পেয়েছি ভরে ভরে। আমার জন্মদিন পালন করা হতো বাড়িতে, আমি প্রথম সন্তান তো সব সময় বাপির বন্ধুরা যারা, বাপির কাকুরা যারা, বা এমনকি আমার হাজব্যান্ড পর্যন্ত, প্রথম দিকে আমার চোখটা যখন ঠিক ছিল, এখন চোখে বড় প্রেশার পড়ে, এখন বাদ দাও, হাজব্যান্ড পর্যন্ত আমাকে বই গিফট করতেন মানে জন্মদিনে।
তো সেই সময় আমি এরকম বাপির কাছ থেকে জন্মদিনে গিফট পেয়েছিলাম। সেই সময়তে আমি পড়েছি যে আগেকার দিনে লেখাপড়া করতে দিত না মেয়েদের, কুসংস্কার ছিল লেখাপড়া করলে নাকি সে বিধবা হয়ে যাবে, স্বামী মারা যাবে। এবার আগেকার দিনে 5 বছর 9 বছর যাদের বয়সে যাদের বিয়ে হয়, বুঝতেই পারছো শিক্ষার অধিকার তাদের নেই, তাদের মানে একদম অক্ষর পরিচয় নেই, তাহলে তাদের জীবনটা কিসের উপর দাঁড়িয়ে আছে? ওই স্বামী মারা গেলেই বৈধব্য আসবে এবং জীবনের সমস্ত অধিকার, বেঁচে থাকার অধিকারটুকু ছিনিয়ে যাবে। আতপ চাল নাকি খাওয়াতো, একবেলা খেতে দিত, এইরকম ব্যাপার স্যাপার। ব্যাপারটা হচ্ছে পুঁথিগত বিদ্যা এবং চতুর্দিকে কি পরিবেশে আছো সেটা যেমন এফেক্ট করে, কিন্তু মানুষের নিজের যে সোল, অন্তরাত্মা, তার আওয়াজটা মানুষকে ওপরে নিয়ে যায়। আমার শ্বশুরমশাই সমস্ত কিছু ছেড়ে দিয়ে, চাকরি বাকরি ছেড়ে যখন রিটায়ারমেন্ট নিলেন, তখন কিন্তু তিনি গ্রামে শিফট করে গেছিলেন, কারণ ওনার জমি জমার বড় শখ। কিন্তু সেই পরিবেশে থেকে ওনার কি উচ্চ বিচার ছিল। কিন্তু আজকে দেখো, আজকে শহরে থাকে, বড় বড় জায়গায়, ভালো জায়গায় থাকে, তাদের বিচারধারা দেখো। এত কথা কেন বলছি এক্সপ্লেন করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। বিধবাদের খাওয়া দাওয়া নিয়ে প্রশ্ন হচ্ছে। বিধবাদের এই মাছ মাংস ছেড়ে খাওয়া ছাড়াটা কেন এসেছিল বলো তো? কচি কচি মেয়ের বিয়ে হতো, জানো, সমাজের নিয়ম রাখতে। মানে তোমরা জানোই সব, তোমরা জানো, তোমাদের জানো বলা মানে তোমাদের ছোট করা হয়, নিশ্চয়ই তোমরা সব জানো। আর একবার মনে করিয়ে দিই, কচি কচি মেয়েদের বিয়ে দেওয়া হতো একদম ঘাটের মরার সাথে, মানে ভদ্রলোক শ্বাস টানছে এরমও আমরা পড়েছি। একসঙ্গে 2 বোনকে 7 পাকে ঘুরিয়ে দেওয়া হলো। মানে বাবা বাইরে দাঁড়িয়ে, মানে 7 পাক যখন হচ্ছে, 7 ফেরা যখন হচ্ছে, বাবা প্রে করছেন যে 7 ফেরার আগে বয়স্ক ভদ্রলোক যেন মারা না যান। ঠিক তাই, 7 ফেরা কমপ্লিট হলে উনি মারা গেলেন। বাবার ভীষণ খুশি যে যাক, আমি অন্তত সমাজে পতিত হলাম না, আমার আরও 2 ছেলে মেয়ে আছে। মানে সমাজে কিন্তু এইরকম ছিল। এখানে বাবার কিন্তু অসহায়তাটা দেখতে হবে। বাবা যে নিজের হাতে নিজের 2 কন্যা সন্তানের সর্বনাশ করছেন তা নয়। তোমরা যদি কপালকুণ্ডলা পড়ো তাহলে বুঝতে পারবে যে 9 বছরের মধ্যে বিয়ে না দিলে পুরো সমাজকে, মানে পুরো পরিবারকে সমাজ থেকে পতিত করা হতো। এমনকি পুত্র সন্তান শুধু, তার পৈতেতে কেউ খেতে আসবে না, এরকম ব্যাপার ছিল। তো যাই হোক, এইখানে বলি, এই যে উদাহরণটা আমি এইমাত্র দিলাম, এগুলো তোমরা অনেক পুরনো ইয়েতে পাবে। কথা সাহিত্যিক আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম যেটা শ্রীকান্ত, বোধহয় শ্রীকান্ততে দেখতে পাবে রাজলক্ষ্মী যে ক্যারেক্টারটা, ওনার এবং ওনার বড় বোনেরও এইরকমভাবে বিয়ে হয়েছিল একসঙ্গে। তো বিয়ে শেষ হতেই বিধবা হয়েছিলেন, মানে যার সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছিল 7 পাকে ঘুরতে ঘুরতে সে মারা যায়। তো এই ক্যারেক্টারটি যিনি ক্রিয়েট করেছিলেন, কথা সাহিত্যিক আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি সমস্ত মানুষরা, ওই জন্যই বলে তো পেন ইজ মাইটিয়ার দ্যান সোর্ড, এই সমস্ত মানুষেরা সমাজ বদলানোর ক্ষেত্রে প্রচুর ভূমিকা নিয়েছে। তেমনি ওআইটিতে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি যারা সমাজের অবক্ষয়ের জন্য প্রচুর ভূমিকা নিচ্ছে। যাকে একটা কথা বলি শোনো, তো রাজলক্ষ্মীর দিদি নাকি গিয়ে সঙ্গে সঙ্গে একটা কাজ করেন, যেটা ওআইটিতে আমি বলবো না, বলতে নেই। রাজলক্ষ্মী নানা রকম ঝড়ঝাপটা পেরিয়ে বেঁচে থাকেন, কারণ ওনাকে বাঁচিয়ে রাখতে হবে না, গল্পটা হবে কি করে? উনি তো সমাজ শুধরবার জন্য একটি ক্যারেক্টার ক্রিয়েট করে তার যে ভোগান্তিটা দেখিয়ে চোখে আঙুল দিয়ে শিক্ষিত মানুষদের দেখিয়ে দেবেন যে দেখো সমাজের এই কুপ্রথাগুলোর জন্য মানুষের কি পরিমাণ নির্যাতন হচ্ছে। আচ্ছা, এইবার ফিরে আসি টপিকে। কচি কচি মেয়েদের বিয়ে হতো এবং এক একটা পরিবার ক্ষেত্রে এমন হতো, বাবা পাত্র জোটাতে পারতো না, নাভিশ্বাস হচ্ছে, অন্তর্জলী যাত্রায় শুয়ে আছে, এমন একটি বুড়োর সাথে ঘুরিয়ে দিল, একসাথে 2 বোনকে ঘুরিয়ে দিল। 7 পাক হয়ে গেল, বাবা স্বস্তির নিঃশ্বাস ফেললো, যাক আমার পরিবারটা সমাজে পতিত হবার থেকে বেঁচে গেল। কারণ 7 বছরের আগে, 9 বছরের আগে গৌরীদান প্রথা ছিল, তো 9 বছরের আগে কন্যা সন্তানের বিয়ে না দিলে পুরো পরিবার সমাজ থেকে পতিত হয়ে যাবে। এইবার ভাবো, এই যে মেয়েরা, এরা তো ভার্চুয়ালি কুমারী মেয়ে, কিন্তু এরা ছোট্টবেলা থেকে বৈধব্য রুলগুলো মেনে মেনে বড় হচ্ছে। এবার তারা যখন টিনেজার হবে, তারা সম্পূর্ণ কুমারী মেয়ে, তারা স্বাভাবিক মানসিকতা নিয়ে বড় হচ্ছে, স্বাভাবিক মানসিক এবং কি বলবো, এরা তো শরীর ছাড়া কিছু বোঝে না। শরীরের কথা বলছি না, ফিজিক্যাল চাহিদা মানে হচ্ছে খাওয়া দাওয়া, এইগুলো বলছি। একবেলা খাওয়া, মাছ খেতে দেবো না, আমিষ খেতে দেবো না, এরকম নানা চাহিদা নিয়ে তো তারা বড় হচ্ছে। এমনকি একাদশী নিয়ম করে পালন করা, সেদিন নাকি জলও খেতে দিত না, এরকম বিভিন্ন গল্পতে পড়েছি। আচ্ছা, এইবার সমাজে একটা রুল করা হয়েছিল যে এই কচি কচি মেয়েরা, এই কচি কচি বিধবারা, এদের এমন একটা যন্ত্রণামূলক নিয়মে বেঁধে রাখবো যাতে সমাজটা ব্যভিচারে ভরে না যায়। বুঝতে পারছো? কারণ এরা তো ভার্চুয়ালি কুমারী মেয়ে। ওই গৌরীদান প্রথার যে বাল্যবিবাহের যে কুফল, বাল্যবিবাহ থেকেও সব থেকে বড় ছিল এই গৌরীদান প্রথা। 9 বছরের মধ্যে বিয়ে দিতে হবে। অনেক সময় পাত্র জোটানো যেত না, 9 বছর পেরিয়ে গেলেই পুরো পরিবার সমাজে এক ঘরে হয়ে যেত। এইটার হাত থেকে বাঁচবার জন্য যা পেত বাবারা তার সঙ্গে কন্যা সন্তানের বিয়ে দিয়ে দিত। এবার এই যে কচি কচি বিধবারা, এরা যাতে বিপথে না চলে যায়, কারণ স্বাভাবিকভাবে তোমরা ভেবে দেখো না, তারা তো ভার্চুয়ালি কুমারী মেয়ে। তো এই যন্ত্রণাটা কিন্তু আমরা নৌকো ডুবি না, কি এটা
চোখের বালি উপন্যাসেও রবি ঠাকুরের মুখেও, বিশ্বকবির মুখেও আমরা শুনতে পাই তিনি নিপীড়িত হয়েছিলেন মানে এই কচি বিধবাদের যন্ত্রণায়, যার জন্য তিনি ক্রিয়েট করেছিলেন বিনোদিনী ক্যারেক্টারটি। ঠিক আছে, তো এই যে বাল্য বিধবারা এরা যাতে বিপথে না চলে যায় এই জন্য এত রেস্ট্রিকশন, তাদের এত রেস্ট্রিকশনে রাখা হতো, চুল কেটে দেওয়া হতো যাতে তাদের কদাঘাত দেখতে লাগে, বুঝতে পারছো? কিন্তু আজকালকার দিনে যে বয়স্ক মানুষগুলো বিধবা হচ্ছে তাদের জন্য এই নিয়মগুলো নয়। তখনকার দিনে আমিষ খাওয়াটা বন্ধ করা হয়েছিল এই জন্য, কারণ আমিষ খেলে এটা শারীরিক পরিবর্তন আসে, বুঝতে পারছো? একটা শারীরিক পরিবর্তন আসে। শুদ্ধ শাকাহারী থাকলে কিন্তু মনটাও কন্ট্রোলে থাকে। আমিষ খেলে মনটা যেরকম একটা কি বলবো, ওয়াইটিতে বলতে গেলে এটা তো বুঝবে না, এটা কদর্য মিনিং করবে। আমিষ খেলে মনের একটা নানা রকম পরিবর্তন হয়, কিন্তু নিরামিষ খেলে, যার জন্য পুজোর আগে অনেক পরিবারে বার করে, মানে কালকে ধরো পুজো আজকে নিরামিষ খাবে, এরকম অনেক পরিবারে আছে। নিরামিষ খেলে মানসিক এবং শারীরিক একটা সৌম্য ভাব, একটা শান্তি, একটা চিন্তাধারাও কন্ট্রোলে থাকে। সমাজটাকে কন্ট্রোলে রাখার জন্য তখন এই নিয়মটা হয়েছিল যে বিধবা মানুষ মাছ মাংস ডিম খাবে না, এবং এই ইচ্ছে করে একবেলা খাবে, ইচ্ছে করে নানা রকম কষ্টকর নিয়ম দেওয়া হয়েছিল যাতে এই শারীরিক এবং মানসিক কষ্টেই ওই কচি কচি বিধবারা এত বিফল হয়ে থাকে যে তারা অন্যদিকে নজর না দিতে পারে, বুঝতে পারছো? কারণ তাদের বাঁচাবার জন্যও খানিকটা, সমাজকে বাঁচাবার জন্যও খানিকটা, কারণ তাদের অন্যদিকে ধ্যান গেলে কি হবে? এই সমস্ত বিধবা যারা, তাদের তো বিয়ে কেউ করবে না। বিধবা বিবাহ তো আমাদের মহান পুরুষ, আমাদের বীর পুরুষ বিদ্যাসাগর মশাই করেছিলেন। তার আগেও বিধবাকে তো ইউজ করে ছেড়ে দেবে, তাকে তো বিয়ে করার মানে বুকের পাটা কেউ দেখাবে না, এবং দেখালেও সমাজের নাম করে অন্যরা দেখাতে দেবে না। তো সেই মেয়েগুলোকে বাঁচাবার জন্য এবং সমাজকে বাঁচাবার জন্য এই নিয়মটা করা হয়েছিল। কিন্তু আজকালকার দিনে এই নিয়ম কেন? আজকালকার দিনে একটি বিধবা মানুষে যদি 50 বছর বয়সে, 70 বছরের বয়সে বিধবা হয়, তার শরীরে যে জিনিসগুলোর প্রয়োজন, মাছের প্রোটিন, তোমার ডিমের প্রোটিন, মাংসর প্রোটিন, এই প্রোটিনগুলো তার জীবনে প্রয়োজন, বুঝতে পারছো? এখন শুধু বিধবা হয়েছে এই কথাটা মানে দিয়ে, মানে এই বিধবা হয়েছে এই কথাটার উল্লেখ করে তাকে খাওয়া থেকে বঞ্চিত করা, এটা তো মানে সেই সমাজকে আবার সেই পুরনো দিকে টেনে নিয়ে যাওয়া। এই সমস্ত মহাপুরুষরা, মনীষীরা ঠেলে ঠেলে সমাজটাকে তুলে দেবার চেষ্টা করছেন, আর সেখানে এই ধরনের কথাগুলো বলতে এদের মুখে বাঁধে না। এই ধরনের কথা আমি শুনলাম বলে বললাম। আচ্ছা, মানে কি বলবো এদের, তোমরা ভাবো সমাজটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে কোনো রকম ভাবে সমাজটাকে পেছনে টেনে আনা হচ্ছে, বিভিন্ন ধরনের নিয়ম কানুন ফিরিয়ে আনা হচ্ছে যেগুলো এককালে সমাজে মানে বাতিল করা হয়েছে, কারণ সেগুলো উচিত নয়। দেখো, এককাল এক ধরনের সমাজ ব্যবস্থায় এক ধরনের নিয়ম দরকার। ইংরেজ ভারত ছাড়ো তখন চলতো এই নারাটা, এই নারা মানে হচ্ছে স্লোগানটা বন্দে মাতারাম, যেটা আমরা আনন্দমঠ থেকে পাচ্ছি, আনন্দমঠ বইটা থেকে পাচ্ছি, আমাদের কথা সাহিত্যিকের লেখা। ওই যে যুগ, তখন 200 বছরের গোলামি পিরিয়ড ছিল, আমাদের ইংরেজ শাসন চলছিল। এখন রাস্তা যেতে যেতে ইংরেজ ভারত ছাড়ো বলে যদি কেউ চেঁচিয়ে ওঠে, লোকে তাকে পাগল বলবে, কারণ ইংরেজের নেই। সুতরাং সমাজ বদলে গেছে, পরিস্থিতি পরিবেশ অনুযায়ী সমাজকে বদলাতে দিতে হবে, তবেই তো অগ্রগতি হবে। এবার ওয়াইটিতে এসে নিজের মানে প্রচার করার জন্য বা নিজের একটা ভিডিও বানাবার জন্য এই ধরনের কথাবার্তা বলাটা খুব একটা যুক্তিযুক্ত বলে আমার মনে হচ্ছে না। এই টপিকে আমার এইটুকু বলার। আচ্ছা, আর একটা ক্লিপিং পেলাম, ব্যাপারটা হচ্ছে ক্লিপিং ঠিক নয়, এখানে আমার দর্শক বন্ধু ব্যাপারটা আমায় বলেছেন, কারণ ক্লিপিং পেলে আমি এর আগে বহুবার ডিলিট করে দিয়েছি। আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি এর ক্লিপিং আমায় দেবে না, ঠিক আছে? আমি পছন্দ করি না এর ভিডিও দেখতে এবং শুনতেই পছন্দ করি না। আমায় যদি বলে বেঁচে খায় ঠিক আছে, কিন্তু এখানে দর্শক বন্ধুটি বললেন যে তোমার নামে একটা ভুল ধারণা রটাচ্ছে। তার আগে একটা জিনিস বলি, যার সম্বন্ধে বলছি, ডাস্টবিন বুড়ি, হরার ফিল্মের মাল, বুঝতে পারছো? ডাস্টবিন বুড়ির সঙ্গে আর একজন আছে, সেও আমায় খুব ভালোভাবে পেয়েছে। যখন আমার 3টে সাবস্ক্রাইবার, তার মধ্যে একটা আমার হাজব্যান্ড, একটা আমার ছেলে, যারা জীবনে আমার ভিডিও দেখেন। তো কালকে একটি ভিডিও চালিয়ে, আমার শরীরটা খারাপ তো, জ্বর আছে, ভিডিও চালিয়ে চোখ বুঝিয়ে শুনছিলাম, কারণ এখানে তো দেখার কিছু নেই, কথাগুলো চোখ বন্ধ করে শুনছি। ছেলে পাশে আছে, বলে গেছি, ছেলে চিৎকার করছে, চি মা তুমি কি ভিডিও দেখছো, এমন ভাষায় এরা ভিডিও করে। মানে আমি লজ্জায় পড়ে গেলাম যে ছেলে পাশে আছে, খেয়ালই করিনি, কানে ওই দিয়ে হেডফোনটা দিয়ে আমার শোনা উচিত ছিল, এমন নোংরা ভাষা এরা ইউজ করে। যাই হোক, ফিরে আসি টপিকে। তো আমার দর্শক বন্ধু বললেন তুমি এই টপিকে কথা 2-3টে লাইন অন্তত বলো, তোমাকে বদনাম করা হচ্ছে। তো বদনাম তো এরা করছি, বাদ দাও। আচ্ছা, একটা জায়গায় বলা হচ্ছে যে আমার অনেকগুলো বয়ফ্রেন্ড আছে, যার জন্যে আমি আমার হাজব্যান্ডকে ধোঁকা দিচ্ছি। আমার হাজব্যান্ডের মাথা ব্যথা নেই, কিন্তু এদের বড় মাথা ব্যথা। তো যাই হোক, কারণ হাজব্যান্ড আমাকে জানে, আমাদের 25 বছর বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, তো আমার অনেকগুলো বয়ফ্রেন্ড, যার জন্যে টিনার বয়ফ্রেন্ডকে আমি সাপোর্ট করছি, এবং তার থেকে প্রমাণিত হয়ে যায় নাকি টিনার সঙ্গে তার বয়ফ্রেন্ডের সম্পর্ক আছে। ব্যাপারটা হচ্ছে, টিনার সঙ্গে তার বয়ফ্রেন্ডের সম্পর্কটা প্রমাণ না করতে পারলে এদের বড় অসুবিধা হয়ে যাবে। এরা ভিডিও করবে কি করে, বুঝতে পারছো? যে মহিলা একটি পুরুষের পুরুষাঙ্গ তুলে
তার নাম দেয়, একটি মহিলা, নিজে মহিলা হওয়া সত্ত্বেও একটি হাঁটুর বয়সী মেয়ে যৌনাঙ্গ তুলে তাকে নাম দেয়, সেই 6 ওয়ার্ডটা মনে আছে? 6 ওয়ার্ডটা মনে আছে? টিনা একটু স্ট্রিক্ট হলো, টিনা কমিউনিটি পোস্টে দিল, মানে তোমার সাইবার ক্রাইম অফিসদের যখন ফটোগুলো দিল, হিন্ট দেওয়ার চেষ্টা করলো, তখন এরা গিয়ে ধরাধর থাম্বনেল চেঞ্জ করলো, টিনা ছেলের ফটো উড়িয়ে দিল, বুঝতে পারছো? 6 দিয়ে ডাকতো মনে আছে টিনাকে? সেই নোংরা বুড়িটার কথা বলছি। বলছে আমি টিনার বয়ফ্রেন্ডকে সাপোর্ট করছি না, এইটাই তো এদের কায়দা। টিনার পাশে যে দাঁড়াবে তাকে সাইবার বুলিং করবে এবং তাকে নোংরাভাবে ডাকবে, বুঝতে পারছো? সমাজ সেবক কেউ এসে দাঁড়ালে তার সঙ্গে টিনার সম্পর্ক জুড়ে দেবে যে টিনা পুরনো বয়ফ্রেন্ড ছেড়ে একে ধরেছে, বুঝতে পারছো? বয়স, স্থান, কাল, পাত্র সব কিছু গোল্লায় গেল, নারী আর পুরুষ হলেই হলো, মানে আদিম যুগে পড়ে আছে। তো যাকে এখানে একটা ব্যাপার বলা হচ্ছে যে আমি নাকি টিনার বয়ফ্রেন্ডকে সাপোর্ট করছি না, টিনার বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, টিনার যে এক্স বয়ফ্রেন্ড। কারণ ব্যাপারটা হচ্ছে আমি ভিডিও টু ভিডিও করি, আমি টিনার কমিউনিটি পোস্ট দেখেছি, সেখানে স্বীকার করেছিল, তার কারণ আমি অনেকবার বলেছি তোমাদের যে ওকে কেন কিভাবে কমিউনিটি পোস্টটা দেওয়ানো হয়েছিল। তারপরে কমিউনিটি পোস্ট ডিলিট করে দেয় এবং 2টো ভিডিও টিনা বলে যে আমার সঙ্গে আমার বয়ফ্রেন্ডের কোনো রকম যোগাযোগ নেই, প্রমাণও আমি করে দিতে পারি। ও একটা মানে মোটামুটি শহরাঞ্চল, জায়গাটা আমি জানি না, কিন্তু আন্দাজ করছি কেন, টিনা ব্লগে বলেছে আমার বাড়ি থেকে খুব কাছে। তো ওর বাড়ি তো গ্রামে, আমরা রোজ দেখতে পাচ্ছি ব্লগে, তাহলে বাড়ি থেকে খুব কাছে হলে একদম মানে দিল্লি বোম্বের মতো পরিস্থিতি তো হবে না, মোটামুটি শহরাঞ্চলে একটা ফ্ল্যাট নিয়েছে। সেখানে যদি তার বয়ফ্রেন্ডের আনাগোনা থাকে, যে কোনো মানুষের চোখে পড়ে যাবে। তো যুক্তি দিয়ে তো বলার কোনো ব্যাপারই নেই, যুক্তি তো এরা বোঝে না, এরা তো নোংরামো করতেই এসেছে। টিনার বয়ফ্রেন্ডকে আমি কোনো মতেই সাপোর্ট করছি না, কিন্তু বয়ফ্রেন্ডকে বেছে খাওয়া, সেই কথাটা আঙুল তুলে দেখিয়েছি তো বড় ফেটে যাচ্ছে। কারণ এদের বিজনেসের জায়গায় আঙুল দেখাচ্ছি, তো এদের রোজগারের জায়গায় নোংরামো করে রোজগার করবে, সেই জায়গাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রবলেমটা এখানে। আচ্ছা, টিনার এক্স বয়ফ্রেন্ডকে আমি সাপোর্ট মোটেই করছি না। যে মানুষটা বিবাহিত মহিলার সাথে চ্যাট করে, সেই মানুষকে কেউ সাপোর্ট করে? সাপোর্ট আমি করছি না, কিন্তু আমি মানুষের পুরুষাঙ্গ তুলে, সে মানে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে তার পুরুষাঙ্গ তুলে তার নাম দিয়ে ডাকবো, সেরকম নোংরা মানসিকতার মানুষও আমি নই। এবার এই মানুষটাকে বিকৃত করেই ডাকতে হবে। ওয়াইটিতে দেখছি সবাই নাম বিকৃত করে ডাকে, যা দেখি ভাই তাই শিখি। তো ওয়াইটিতে যখন নাম বিকৃত করে ডাকে, এই বিকৃত মানসিকতার বিকৃত চেহারার বুড়িটি এই পুরুষাঙ্গ তুলে তার সেই পুরুষের নামের আর্ধেকটা দীপ্ত জোরে দিয়ে বলছে কতখানি নোংরা এবং মানে কি বলবো, এ তো আমাকে চরিত্রহীন বলছে, কিন্তু আমি একে চরিত্রহীন বলবো না, কারণ তাহলে তো আমি নিজে পড়ে যাবো। এ তো এই চেষ্টাই করছে, আমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে এবং এমনভাবে নোংরাভাবে আমার ভিডিও করবে যাতে কি আমি কোনো না কোনো দিন মুখ খুলে এর বিরুদ্ধে বলে একে কন্টেন্ট দিতে বাধ্য হবো, বুঝতে পারছো? তো মরুকে যাক, যা পারে মরুকে যাক। এবার আমার দর্শক বন্ধুটির উদ্দেশ্যে আমি বলি, যিনি আহত হয়েছেন ওনাকে বলি যে দেখো ভাই, যে মহিলা মানুষের কোনো পুরুষ মানুষের পুরুষাঙ্গ তোলে, তার নামের অর্ধেকটা জুড়ে দিয়ে তার নাম দেয়, তার মানসিক বিকৃতি তার চেহারায় পরিস্ফুট হয়ে যায়। এই চেহারাটা দেখেছো? একে রংচং মাখাতে হবে না, মানে ওই কি বলে মেকআপ টেকআপ মাখাতে হবে না, একে এমনি দাঁড় করিয়ে দিলে হরার ফিল্মের মাল, দিনের বেলা লোকে একে দেখে ভয় পেয়ে যাবে। আমি এইভাবে না বললে এরা বুঝবে না, কারণ লাথির ঢেকি চড়ে ওঠে না। এদের যদি যুক্তি দিয়ে বোঝাই তাহলে হবে না, কারণ এই নোংরা কথা বেঁচে খায় এই দর্শক মন্ডলীটাই ক্রিয়েট করেছে এমনভাবে। এ যদি ভদ্রভাবে ভিডিও করে এর ভিউ হবে না, ঠিক আছে? আর দ্বিতীয় কথা, ভিউ এর খোঁটা নাকি আমাকে দিয়েছে। দেখো ভাই, ভিউ এবং পয়সা যদি পরোয়া করতাম, দিনে নিদেন পক্ষে 3টে ভিডিও দিতাম। আমি টিউটোরিয়াল দেখি তো ইউটিউবের, সেখানে ইউটিউবের নিয়মে বলেছে যে আমার রেসিপি ভিডিও হচ্ছে সপ্তাহে 3টে ভিডিও দিতেই হবে। তুমি নিশা মধুলিকা অত বড় ইউটিউবার, উনিও কিন্তু দেখো সপ্তাহে 3টে ভিডিও দেন। তো এইখানে নাকি 3টে ভিডিও দিতে হবে, এটা আমি অনেক পুরনো, যখন আমার চ্যানেল ছিল না, সদ্য খুলবো ভাবছিলাম, তখন ওই পুঁটলি মাসের ভিডিওতেও দেখেছিলাম এক জায়গায়। তখন তো এদের মহিমা জানি না, এদের ভিডিওগুলো দেখতাম। তবে গা গুলানো শুরু হতে এদের এই ডাস্টবিন বড়ি বিয়েতে আমি লিখেছিলাম, একে আবার ম্যাডাম বলেছিলাম। ম্যাডাম ভাষাটা একটু মার্জিত হলে ভালো হয়, ডিলিট করে দিয়েছিলাম। তো পরে গিয়ে কমেন্টটা খুঁজে পাইনি। এই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারে ভিডিও কমেন্ট করে যখন জবাব পাইনি, তখন এসে নিজে চ্যানেল খুলেছি। তো যাই হোক, একটা কথা বলি, এইখানে এ বলছে আমি ওই রণদীপ্ত মহাশয়কে আমি নাকি সাপোর্ট করছি, মোটেই নয়। রণদীপ্ত যে কাজটা করেছে সেটাকে কেউই সাপোর্ট করে না, ব্যাপারটা হচ্ছে একটি বিবাহিত মহিলার সঙ্গে চ্যাট করেছে। কিন্তু অন্যদিকে আমরা আসানসোলের ঘটনাটা যখন দেখতে পাচ্ছি, বিবাহিত মহিলার সঙ্গে চ্যাট করেছে, ইউটিউব ভিডিও থেকে জানতে পারছি, তেমনি ইউটিউব ভিডিও থেকেই জানতে পারছি যে আসানসোলে যাওয়া পর্যন্ত হয়েছিল। এই লোকটা তো চ্যাট করেছিল শুনেছি, এই লোকটাকে আমি চিনিও না, জানিও না, ঠিক আছে? তবে একটা কথা কিন্তু বলি, যে কোনো মানুষ সেক্স চ্যাট করেছে বা বিবাহিত মহিলার সঙ্গে চ্যাট করেছে বলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। কালকে টিনা ব্লগের ফার্স্ট কমেন্টটা, ফোকলা মরে গেছে নাকি, সেখানে কিন্তু একটি ভদ্র সন্তানকে, মানে একটি ভদ্রলোকের সন্তানকে, ভদ্র সন্তান মানে এরা অ্যাকচুয়ালি বাংলাটাও বোঝে না, ইঞ্জিরির তো মা বাবা বাংলাটাও বোঝে না। ভদ্রলোকের সন্তান তো সে, তার বাবা মার তো কোনো দোষ নেই,
কারণ আসানসোলে গেছে একটি বিবাহিত মহিলার সঙ্গে ফেসবুকে আলাপ করে তার বাবা মাকে এরা মাথায় তুলে নাচছে, ঠিক আছে। তারা যদি ভদ্রলোক হন তাহলে নিজের প্রথম সন্তানকে তাড়িয়ে দিয়ে তাহলে এই লোকটার বাবা মা ভদ্রলোক, সেই সেন্সে আমি ভদ্র সন্তান বলেছি এবং এখনো বলবো ভদ্র সন্তানের একমাত্র সন্তানের মৃত্যু কামনা তো আমি করতে পারি না, কারণ এরা তো সব ভার্চুয়াল চরিত্র, এদের সঙ্গে পার্সোনাল তো আমার কোনো যোগাযোগ নেই বা আমার কোনো দুশ্মনীও নেই, দোস্তিও নেই। আমি কতগুলো ক্যারেক্টার নিয়ে মানে বাস্তব ক্যারেক্টার, যারা মুভি রোস্টিং করে তাদের কাছে ফিকশনাল ক্যারেক্টার, আমি বলছি সেখানে বাস্তব ক্যারেক্টার, বুঝতে পারছো। আমি কতগুলো ক্যারেক্টার নিয়ে জাস্ট রোস্টিং করছি। একটা জিনিস দেখো, টিনার এক্স বয়ফ্রেন্ডকে সাপোর্ট করার কোনো প্রশ্নই নেই, কিন্তু আমি ইনস্টাগ্রাম পোস্টটাকে বিশ্লেষণ করেছি যে ইনস্টাগ্রাম পোস্টটা কেন হয়েছে। আচ্ছা, এখানে এই কথাটা বলতে গিয়ে এই ডাস্টবিন বুড়ি নাকি বলেছে যে আমার লাইফে অনেকগুলো বয়ফ্রেন্ড আছে, তাহলে এদের মানসিকতা এদের যোগ্যতা তোমরা এখানেই বুঝতে পারো, রোস্টিং করার ক্যাপাসিটি বুঝতে পারো। ও বলছে আমার লাইফে কতগুলো বয়ফ্রেন্ড আছে। আচ্ছা, এইখানে ওই ম্যাডাম মানবাধিকার দিদি যিনি নিজেকে বলেন, উনি এইসব ভিডিও দেখতে পান না, কারণ উনি নিজেই তো একটি চ্যানেলে থেকে যেখানে লাইভ করেন, সেই চ্যানেলে যে আছে সেই চ্যানেলটির মালকিন, যে তার মুখের ভাষা দেখেছো, তার মুখের অঙ্গভঙ্গি দেখেছো। আমি নকল করতে গিয়ে আমার ইউটিউব ওয়ার্নিং দিয়েছিল, ওয়ার্নিং মানে যেখানে মনিটাইজেশনের বাটনটা থাকে না সেখানে রেস্ট্রিক্টেড লিখেছিল, আমি জাস্ট ওই ঘুষি মারার ইয়েটা নকল করেছিলাম একটা জায়গা। তো যাই হোক আমি সাফসুতরা ভিডিও করি ভাই, কারণ আমার ওটাই পোষায়। আচ্ছা, উনি এগুলো দেখবেনও না, এখানে পার্সোনাল অ্যাটাক করে এ ভিডিও করছে। ম্যাডাম নাকি একবার বলেছিলেন যে পার্সোনাল অ্যাটাক করা চলবে না, মুখের ভাষা ভালো করো। হ্যাঁ ম্যাডাম, বলেছিলেন না আপনি? তো সুতরাং টিনাকে অ্যাটাক করতে গিয়ে আমার লাইফে 5টা বয়ফ্রেন্ড ঢুকিয়ে দিল এই ডাস্টবিন বুড়ি। এর মনটা ডাস্টবিন, বুঝতে পারছো। মানুষের যৌনাঙ্গ তুলে যে পুরুষের নাম দেয়, মহিলার নাম দেয়। একটি মেয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে তার নাতনির থেকেও ছোট হবে। অন্তর্জলি যাত্রার এই বুড়িটা একটি মেয়েকে, একটা বাচ্চা মেয়েকে তার যৌনাঙ্গ তুলে কথা বলছে, সে নিজে একটি মহিলা, এর লজ্জা শরম বোধ নেই, বুঝতে পারছো। সুতরাং সেই দিনই যখন টিনাকে বলে বলতো, এরা তো আবার মুখ মুছে সতী হয়, এরা থাম্বনেলগুলো উড়িয়ে দেয়, কিন্তু আমি তো ভুলিনি। এবার ব্যাপারটা হচ্ছে তবে থেকে আমি একে আমার ওয়াচ লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছি, হ্যাঁ ব্লক করে দিইনি, বাদ দিয়ে দিয়েছি, এর কোনো ভিডিও আমার কাছে আসেও না। কিন্তু এই দর্শক বন্ধুটি এনাকে বলে বলে ক্লিপিং পাঠানো বন্ধ করিয়েছি, কিন্তু ইনি বললেন তুমি দুটো কথা অন্তত বলো, কারণ এরা এত নোংরা, এরা ইগনোরেন্সকে দুর্বলতা ভাবে, ভাবে ভাবুক, যার জন্য আমি তালির উপরে একটা ভিডিও করেছিলাম, কারণ এখানেও ইগনোর করলে এরা ভাবে ভয় পেয়েছে, বলতে পারছে না অমুক তমুক। ব্যাপারটা হচ্ছে যে নোংরায় কে পা দেয়, নোংরায় কে পা দেয়? এই বুড়িটা তো ডাস্টবিন, এর ইয়েতে পাকে দেয়। ব্যাপারটা হচ্ছে যে পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করা হচ্ছে। টিনার যে এক্স বয়ফ্রেন্ড, সে সেক্স চ্যাট করেছে একটি বিবাহিত মহিলার সঙ্গে, যেটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়, সাপোর্টযোগ্য নয়। কিন্তু টিনার বয়ফ্রেন্ড ওই ইনস্টাগ্রাম পোস্টটা কেন দিয়েছিল আমি সেইটি বিশ্লেষণ করেছি। এবং টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, কিন্তু শুনেছি নাকি টিনার হোয়াটসঅ্যাপ চ্যাটে কোনো নোংরা কথা পাওয়া যায়নি। সে ব্রেকআপ করে নিয়েছে, তার সন্তানের জন্য সে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় কিন্তু বাড়িওয়ালাকে ফোন করে, যে বিভিন্ন জায়গায় ফোন করে বাড়িওয়ালাকে চাপ দিয়ে, দর্শকদের থ্রু দিয়ে চাপ দিয়ে তার এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। তাহলে এরা কিরকম মানুষ, বুঝতেই পারছো। একটি মেয়ের অগ্রগতিতে, একটি নির্যাতিতা নিপীড়িতা মেয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে, তার অগ্রগতিতে বাধা দিচ্ছে। এই পয়েন্টগুলো আমি তুলছি, এই বড্ড ফেটে যাচ্ছে। আর দ্বিতীয় কথা, এদের বিজনেসে বাধা দিচ্ছি তো, কারণ ওই ল দিয়ে যে কথাটা বলে ওটা পুরুষের যৌনাঙ্গকে ইঙ্গিত করে। তাহলে এই বুড়ি কতখানি নোংরা এবং কতখানি নচ্ছার প্রকৃতির মহিলা তোমরা এখানেই বুঝতে পারো, এর বিকৃত মানসিকতাটা তোমরা এখানেই বুঝতে পারো। এইবার তোমরা দেখো যে এই কায়দা করে ও ভুল করেছে কায়দা করে ভুলটিকে বেচছে, এবং ভুলের যে পার্টনার তাকেও বেচছে। সেই কথাটি আমি বলেছি, যার জন্য ফেটে যাচ্ছে বড্ড। এবং আমার লাইফে 5-10টা বয়ফ্রেন্ড ঢুকিয়ে দিল। যেদিন উপরওয়ালা লাঠি পড়বে সেদিন সবাই বুঝতে পারবে। আপাতত আমি আমার কন্টেন্টে কনসেন্ট্রেট করতে চাই, আমি এঙা ব্যাঙা চ্যাঙাকে নিয়ে কোনো কথা বলতে চাই না। তোমাদের কাছে করজোরে অনুরোধ, প্লিজ, আর নয়, ঠিক আছে, আর বলো না।